আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিনেই সরকার বনাম বিরোধী শিবিরের মধ্যে সংঘাতের সম্ভাবনা রয়েছে। একদিকে নিট প্রশ্ন ফাঁস, রাম মন্দিরের অনুদান তছরূপ, ইথানল সহ বিভিন্ন অভিযোগ ঘিরে সংঘাতের পরিবেশ। অন্যদিকে আজই পেশ করা হতে পারে জাতীয় সঙ্গীতের অবমাননা প্রতিরোধ বিল। বিলে বন্দে মাতরমের অবমাননা করা হলে ৩ বছর পর্যন্ত জেল ও জরিমানার প্রস্তাব রয়েছে। অর্থাৎ একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে আজকের এই বাদল অধিবেশন শুরুর দিনটিকে কেন্দ্র করে। প্রথম দিনেই সরকার বনাম বিরোধী শিবিরের মধ্যে সংঘাতের সম্ভাবনা রয়েছে। একাধিক অভিযোগ ঘিরে সংঘাতের পরিবেশ সৃষ্টি হতে পারে, যার মধ্যে রয়েছে নিট প্রশ্ন ফাঁস, রাম মন্দিরের অনুদান তছরূপ এবং ইথানল সহ একাধিক অভিযোগ। সেই সঙ্গে আজই পেশ করা হতে পারে জাতীয় সঙ্গীতের অবমাননা প্রতিরোধ বিল, যে বিলে বন্দে মাতরমের অবমাননা করা হলে ৩ বছর পর্যন্ত জেল এবং জরিমানার প্রস্তাব দেওয়া হতে পারে। থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। তার আগেই তৃণমূলে লোকসভার বিদ্রোহী ২০ জন সাংসদকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলনেতা উল্লেখ করে চিঠি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক হিসেবে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। ২০ জন সাংসদকে অধিবেশনে আলাদা বসার কথাও জানিয়ে দেওয়া হয়েছে লোকসভার তরফে, প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। कल रात तक वो लोग का पार्टी रिकॉग्नाइज नहीं किया गया स्पीकर के, तो हम इसको खिलाफ है। हमारा जो अलग से हम जुट बने हैं 20 एमपी को, उन्हें सम्मान दिया गया। আর এই এনসিপিআই নিয়ে তরজার মধ্যেই কিন্তু যেভাবে লোকসভার সচিবালয়ের তরফ থেকে আসন পুনর্বিন্যাসের কথা জানা যাচ্ছে, তাতে বলা হয়েছে যে আসনের ক্রমিক সংখ্যা কিন্তু বদলে গিয়েছে। এনসিপিআই এর যে ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ আপাতত তারা বিরোধীদের দিকেই বসবেন। গত অধিবেশনেও একেবারে সামনের সারিতে ৩৫৪ নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আজ থেকে সেই আসনে বসতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে দ্বিতীয় সারির ২৮১ নম্বর আসন। যে ২০ জন গদ্দার টিএমসির এমপি, প্রথম যে পার্লামেন্টের যে টেবিল অফিস, সেখান থেকে আজকে সকাল অবধি তৃণমূলের এখনো ২৮ জন সংখ্যা দেখাচ্ছে। এনসিপিআই নামক কোনো পার্টির কোনো উল্লেখ নেই এই লিস্টে। তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? স্পিকার চেয়ে পাঠিয়েছেন এনসিপিআই যে ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত সেই চিঠির কপি। সেই চিঠির কপি নিয়ে এখন কাকলি ঘোষ দস্তিদার সে এখন জমা দিতে গেল। উনি হাতে পেয়ে গেলেই রাত্রের মধ্যে চিঠি চলে আসবে, সব ঠিকঠাক। मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाते। রাজ্যের রক্তদান শিবির থেকে সংগ্রহ করা রক্ত নিয়ে চলছে ব্যবসা। মোটা টাকায় রক্তদান শিবিরের রক্ত বিক্রি করা হচ্ছে ভিন রাজ্যে। পদ্মপুকুরের ব্লাড ব্যাংকের পর এবার যোধপুর পার্কের বেসরকারি ব্লাড ব্যাংকেও অনিয়ম। সংগৃহীত রক্ত থেকে আলাদা করা আরবিসি, প্লেটলেট এবং প্লাজমা নিয়ে চলছে কালোবাজারি। বেসরকারি ব্লাড ব্যাংক থেকে কোটি কোটি টাকায় পাচার করা হচ্ছে রক্ত এবং প্লাজমা। স্বাস্থ্য দপ্তরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। শোকজে সন্তুষ্ট না হওয়ায় স্বাস্থ্য ভবনে তলব করা হচ্ছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। রক্ত সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মানা হয়নি, দাবি স্বাস্থ্য দপ্তরের। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এতদিন পর্যন্ত যেভাবে এ রাজ্যের মুমূর্ষু রোগীদের বঞ্চিত করে কয়েক গুণ বেশি দামে আরবিসি, প্লাজমা, প্লেটলেট ভিন রাজ্যে বিক্রি করা হলো, এই অনিয়মটা কেন কোথাও ধরা পড়লো না? তাহলে কি পুরোটাই নজরদারির অভাব ছিল? এখন যখন জানা যাচ্ছে কোটি কোটি টাকার বিনিয়োগ হয়েছে, স্বাস্থ্য ভবন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, স্বাস্থ্য ভবনের তরফ থেকেই কিন্তু প্রথম এই বিষয়টা নিয়ে খোঁজ খবর করা শুরু হয়। স্বাস্থ্য ভবনের যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন সেল রয়েছে, তাদের আধিকারিকরা প্রথমে যে বিষয়টা তাদের সন্দেহ জাগে যে কেন সরকারি ব্লাড ব্যাংক যে সমস্ত রয়েছে সেখানে তুলনামূলকভাবে কম রক্তদান শিবিরের আমন্ত্রণ আসছে। রক্তদান শিবির যেখানে হয় বিভিন্ন পাড়ায় পাড়ায়, তারা কেন বেসরকারি ব্লাড ব্যাংকগুলির দিকে বেশি তাদের ঝোঁক রক্ত দেওয়ার ক্ষেত্রে? এটা করতে গিয়েই তারা বুঝতে পারেন যে এর পিছনে রয়েছে একটা আর্থিক দুর্নীতি।
যে প্রত্যেকটি বেসরকারি ব্লাড ব্যাংক যে সমস্ত জায়গায় রক্তদান শিবির করেন তাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই এই অভিযোগ সামনে আসে যে তারা রক্তদাতা পিছু একটা নগদ অর্থ যারা উদ্যোক্তারা রয়েছেন, ক্লাব যারা অর্গানাইজ করছেন বা বিভিন্ন সংগঠন অর্গানাইজ করছে তাদেরকে দিয়ে থাকেন। এবং এই টাকাটা কোথা থেকে আসছে? একটা ব্লাড ব্যাংক যখন একজন রক্তদাতার থেকে রক্ত নেওয়ার পরিবর্তে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা বরাদ্দ করছে, তাহলে সেই টাকাটা আসছে কোথা থেকে? তখনই বোঝা যায় যে এই টাকাটা আসছে সেই সমস্ত সংস্থার থেকে যাদের সঙ্গে এই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি আগে থেকে চুক্তিবদ্ধ হয়ে রয়েছে যে বছরে এই পরিমাণ রক্ত বা প্লাজমা তাদের কাছে পৌঁছে দিতে হবে, এবং সেই কারণেই একটা অগ্রিম বাবদ টাকা তারা নিয়ে রাখছে এবং সেই টাকারই একটা অংশ তারা খরচ করছে রক্তদান শিবিরগুলিতে, এবং সেখান থেকে সংগৃহীত রক্ত তাই পরবর্তীতে দিয়ে দিতে হচ্ছে বা সেই সমস্ত সংস্থাকে। এখন তদন্ত করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, মূলত প্রতিবেশী যে আশপাশের রাজ্যগুলি রয়েছে, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, কিছুটা ওড়িশা, এই সমস্ত জায়গাতে আমাদের রাজ্যের তুলনায় রক্তদান শিবিরের সংখ্যা অনেক কম। রক্তদানের যে প্রকল্প, সেই রক্তদানের বিষয়টায় মানুষজনের ঝোঁকও কম, ফলে সেই সমস্ত রাজ্যে সংগৃহীত রক্তের পরিমাণও কম। তাই তাদের রাজ্যের চাহিদা মেটানোর জন্য বাংলার বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকের থেকে তারা টাকার বিনিময়ে রক্ত কিনে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই প্রবণতাটা কিন্তু বিপজ্জনক বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীরা। তাদের বক্তব্য, রক্ত উদ্বৃত্ত হলে অন্য রাজ্যের ব্লাড ব্যাংকে দেওয়া যেতেই পারে, বাল্ক ট্রান্সফার করা যেতেই পারে, কিন্তু এক্ষেত্রে স্বাস্থ্য ভবনের অনুমোদন দরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে এই বিষয়টা জানাতে হবে যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে রক্ত পাঠানো হচ্ছে। এক্ষেত্রে যে ব্লাড ব্যাংকগুলিকে তদন্তের আওতায় আনা হয়েছে তাদের কেউই এই রাস্তায় হাঁটেননি। স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে তারা রক্ত বিক্রি চালিয়ে গিয়েছেন মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরেও হয়তো হতে পারে। এখন স্বাস্থ্য ভবন তাই ধাপে ধাপে প্রত্যেকটি ব্লাড ব্যাংক আধিকারিকদের ডেকে পাঠাচ্ছেন, নথিসহ তাদের যাবতীয় নথি পরীক্ষা করে দেখা হচ্ছে। শাস্তিমূলক পদক্ষেপ চূড়ান্ত যেটা হতে পারে তা হচ্ছে তাদের লাইসেন্স বাতিল করা। সেই লাইসেন্স বাতিলের রাস্তায় স্বাস্থ্য দপ্তর হাঁটবে কিনা সেটা সম্পূর্ণটা নির্ভর করছে তদন্ত কমিটির যে পর্যবেক্ষণ, তার উপরে স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ স্তরে কি সিদ্ধান্ত হয়। তবে হ্যাঁ, বেশ কয়েকটি ব্লাড ব্যাংক তারা তদন্তের র্যাডারে রয়েছেন। ইতিমধ্যে একটি ব্লাড ব্যাংকের এই রক্তদান শিবির করার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে, তাদের কর্মকাণ্ডকে স্টপ করে দেওয়া হয়েছে। আরেকটি ব্লাড ব্যাংকে শোকজ করা হয়েছে, তারা জবাব দিয়েছেন, যেটা অশোক ব্লাড ব্যাংক, যোধপুর পার্কের, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তাদের জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা, তাই তাদের যাবতীয় নথিসহ আগামী বুধবার ডেকে পাঠানো হয়েছে। ধাপে ধাপে আরও 5টি বেসরকারি ব্লাড ব্যাংককে এইভাবেই তদন্তের মধ্যে আনা হবে এবং ইতিমধ্যেই তাদের বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।